ঈদ মোবারক। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত তারকার আড্ডায়। সঙ্গে রয়েছে মৌ, আর আজকের অতিথি যেন এক নীরব প্রেমের সবচেয়ে সুন্দর উচ্চারণ। তার হাসি যদি একবার আপনাকে ছুঁয়ে যায় তাহলে মনটা অকারণেই ভালো হয়ে যায়। যেন হঠাৎ বৃষ্টি কিংবা একটা বৃষ্টি ভেজা বিকেলে ছিলকে এসে রোদ দাঁড়ায়। তিনি শুধু তারার জগতেই নন, একজন অভিনেত্রী নন, তিনি আমাদের ভীষণ ভালোবাসার। তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ এবং প্রথমবারের মতো বড় পর্দায় তার অভিষেক হয়েছে রকস্টার সিনেমাতে। তিনি আমাদের সবার ভালোবাসার প্রিয় মডেল তানজিয়া জামান মিথিলা। আমি কিন্তু চিত্রনায়িকা বললাম না। কংগ্রাচুলেশনস। আমার ইচ্ছে করছে উঠে গিয়ে তোমাকে একটা হাত দেই, কিন্তু যেহেতু লেপেল পরানো রয়েছে উঠতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। এটার এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি হাক করে নিব। ওকে, ঠিক আছে। কেমন যাচ্ছে এবারের ঈদ? খুবই ভালো যাচ্ছে। এটা তো একটা ওয়ার্ডে বলা সম্ভব না, বাট অনেক ভালো যাচ্ছে। আমি কিছুদিন আগে তমা মির্জার ইন্টারভিউ করেছিলাম, তো তমা তখন বলছিল যে সে খুবই হ্যাপি তুমি বড় পর্দায় আসছো এবং বড় পর্দায় তোমাকে দেখা যাবে, সো এটা নিয়ে সে ভীষণ এক্সাইটেড। তো বন্ধুদেরকে কেমন পাশে পেয়েছো এই সময়টাতে? আমি বলবো আমার লাইক মিডিয়ার বাইরে যারা ফ্রেন্ড আছে তারা তো অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড, বাট মিডিয়াতে এসে আমার কিছু ফ্রেন্ড হয়েছে যাদের সাথে আমার লম্বা সময় ধরে ফ্রেন্ডশিপ। তারা যে আমাকে মানে এই জায়গাটাতে এত সাপোর্ট করবে, লাইক মানুষ বলে না যে মেয়েদের মধ্যে অনেক জেলাসি, সিস্টারহুড নাই, ওই জিনিসটা না আমি এই জায়গা থেকে ফিল করি না। আমার এই জায়গায় কয়েকজন ভালো ফ্রেন্ড আছে, লাইক মাহি, তমা। আমার কাছে মনে হয় দে আর লাইক আ সিস্টার টু মি, সো আই এম ভেরি হ্যাপি। দ্যাটস গ্রেট। যখন থাইল্যান্ডে ছিলে সেই সময় কিন্তু ওরা গিয়েছিল তোমাকে সাপোর্ট করতে, উইশ করতে, এবং সেখানে খুব মজার মজার অভিজ্ঞতাও শেয়ার করেছে। তো সেটা তো একটা ডিফারেন্ট জার্নি। সেই জার্নির প্রসঙ্গে আমি পরে যাবো। আমি রকস্টারে ফিরে আসি। রকস্টারে শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আসলে কেমন? এই অভিজ্ঞতা তো আসলে কোথা থেকে শুরু করি আর কোথায় শেষ করব বলে শেষ হবে না। শুরুতে কিভাবে প্রথমে প্রপোজালটা এলো যে তোমাকে আমরা বড় পর্দায় চাই? কারণ এর আগে তুমি কিন্তু ওয়েব সিরিজেও অভিনয় করেছো, কিন্তু বড় পর্দায় এটাই বড় পর্দায় এটা আমার ফার্স্ট ডেবিউ বাংলাদেশে। তো আমি সাকিব ভাইকে তো আগে থেকে চিনতাম, বাট ওনার সাথে আমার কাজ করা হয়নি। বাট আমি ওনার কাজ দেখতাম, অবশ্যই ওনার কাজ আমার ভালো লাগতো। পরে আমাকে যখন মুভিটা থেকে ডাক দিল, তো আমি তো ফার্স্ট জিজ্ঞাসা করেছি, আমাকে রুশো অ্যাকচুয়ালি সিলেক্ট করেছে। হ্যাঁ, আমার ডিরেক্টর আজমান রুশো। তো ও আমাকে যখন বলছে যে এমন একটা মুভির জন্য আমাকে চায়, এবং আমি ওকে আগে থেকে চিনতাম, আমার সঙ্গে টিভিসি করেছিলাম একটা গ্রামীণ ফোনের। তো তখন আমি গিয়েছি, আমি জিজ্ঞাসা করছি কার সাথে, মানে আমি জিজ্ঞাসা করি, বলছে যে না তুমি আসো, আমি তোমাকে বলবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আসতেছি। তো আমি গেছি, যাওয়ার পরে মিস ইউনিভার্স শেষ করে জাস্ট আর কি এসে রেস্ট করছি। লাইক আমি 2-3 মাস ওই জার্নিটার পরে লাইক শুধু ঘুমাইছি আর খাইছি। খুব স্বাভাবিক। হ্যাঁ। তো তারপর ওরা আমাকে ডাকছে, তখন জাস্ট আমাকে যখন ডাকছে তখন ওদের কাস্টিং জাস্ট শুরু হয়েছে, তো তখন কোনো কিছু সিলেক্ট হয় নাই। তো তখন আমি জিজ্ঞাসা করছি, যখন সাকিব ভাইয়ের কথা বলছে তখন আমি বলছি হ্যাঁ অফকোর্স, মানে উনি আমাদের হ্যাঁ মেগা স্টার, ওনার সঙ্গে কে কাজ করতে চায় না। আর যেহেতু আমার অ্যাক্টিং করবার প্ল্যান ছিল, তো আমি বলেছি যে অফকোর্স মানে অ্যাটলিস্ট আই ওয়ান্ট টু ট্রাই। পরে আমি ট্রাই করেছি। কতদিন শুটিং করতে হয়েছে? আমার অনেক দিন লাগেনি, লাইক 7-8 দিন। তোমার শুটিং কি মালয়েশিয়াতে ছিল নাকি বাংলাদেশে ছিল? আমার সম্পর্কটা ওর সাথে বাংলাদেশের পার্ট থেকে। ও ওয়াও ওয়াও, আচ্ছা দারুণ। এখনো কিন্তু সে একটা রোম্যান্সের মধ্যে আছে মনে হচ্ছে। আচ্ছা, আর এই রকস্টার সিনেমা রিলিজ হবার পর প্রথম কাকে নিয়ে দেখেছো? আমি এখনো আমার ডিরেক্টর এবং আমার মুভি টিমের, যেহেতু আম্মু এখানে নাই, আম্মু এখনো মাগুরাতে, আসতে আরো কয়েকদিন সময় লাগবে। তো আম্মু ব্যাক করবার পর অবশ্যই প্ল্যান আছে আম্মু এবং ফ্যামিলি মেম্বার্স এবং আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে। এখন ওটা প্ল্যান করতে পারিনি, বাট আমার ডিরেক্টর এবং আমাদের মুভির যে টিম আছে ওদের সঙ্গে আমি একদিন গিয়েছিলাম দেখতে। এর আগে আমার মনে আছে রোহিঙ্গাদের নিয়ে একটা সিনেমা যেটা বলিউডে নির্মাণ হয়েছিল, সেই সিনেমাতে তুমি অভিনয় করেছিলে এবং আমি তখন ইন্টারভিউ করেছিলাম। তো তখনকার অভিজ্ঞতা আর বাংলাদেশের সিনেমায় প্রথম ডেবিউ হলো, এই দুটোর পার্থক্য যদি করতে বলি বা সাদৃশ্যগুলো যদি বলতে বলি, যে মিল কোথায় অমিলগুলো কোথায়? আমি যখন রোহিঙ্গা করেছিলাম তখন আমার অ্যাক্টিং করবার আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না। আচ্ছা, বাট অ্যাক্টিং করে আমি দেখছি যে না, দেখতে তো ভালো লাগতো। তখন দেখতে কেমন লাগতেছে, অ্যাক্টিং নিয়ে কোনো মাথা ব্যথা নাই, খুব একটা ফ্যাসিনেশন ছিল না, কোনো মাথা ব্যথা তখন ছিল না। কারণ তখন আমি পুরাপুরিভাবে মডেলিং করতাম। তো মডেলিং যখন আমি করতাম, আমার কাছে আমি একসাথে না অনেক জিনিস ফোকাস করতে পারি না। আচ্ছা,
কারণ আমার কাছে মনে হয় একটা কাজে ফুল True. এনার্জি যদি দেওয়া হয়, ফুল ফোকাস থাকে, তাহলে ওই কাজে আমার মনে হয় ইউ ক্যান বি মোর সাকসেসফুল। তো তখন আমি অ্যাক্টিং নিয়ে অত বেশি সিরিয়াস ছিলাম না। দেন এখন যেটা ডিফারেন্স, তখন লুকের ব্যাপারে বেশি সিরিয়াস ছিলাম। এখন আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে, লুক যেমনই হোক, মানুষ যেন সিনেমা হলে গিয়ে দেখে বলে না না ও মডেলিং ক্যারিয়ার থেকে আসছে, তাতে কি, কিন্তু শি ক্যান অ্যাক্ট। ও তো দারুণ দারুণ দিস ইজ দ্য ডিফারেন্স আই ক্যান সে। কোনো মজার স্মৃতি যদি জানতে চাই রকস্টার সিনেমা শুটিং এর সময়কার, তাহলে কোন স্মৃতির কথা আসবে? আমার সোফার রকস্টারে ওরকম কোনো মজার সিন হয়নি, বাট একটা সিন মনে আছে, আমি সাকিব ভাইয়ের সাথে যখন ফার্স্ট সেটে দাঁড়াইছি অ্যাক্টিং করতে, আমি না ডায়লগ ভুলে গেছিলাম, বুঝছো? Because I was nervous. কেন নার্ভাস ছিলাম? আমার ঘাড়ে ব্যথা করতেছিল, ঘাড়ে টান খেয়েছিলাম, খুব স্ট্রেসে, এবং অনেক গরম ছিল ওই দিন, অনেক গরম পড়ছিল, লাইক হিট অফ ওয়েভ গেল না কয়েকটা, ভীষণ রকম। হ্যাঁ, তো ওই সময়ের মধ্যে একদিন শুটিং ছিল আউটডোর, ওই দিন শুটিং করতে গিয়ে ঘাড়ে টান খেয়েছি, তারপর একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে বসেছিলাম। তো আমার ডায়লগ ডেলিভারিটা এবং ফার্স্ট দিন ওনার সাথে আমার সেটে দাঁড়ানো, একটু নার্ভাসনেস তো রয়েছে তখন। হ্যাঁ, ছিল তখন নার্ভাসনেস ওই জায়গাটা থেকে ছিল যে আমি কি ওনার সাথে ঠিকঠাক করে জিনিসটা করতে পারবো কিনা। মানে উনি তো হিজ এক্সেলেন্ট ট্যালেন্টেড অ্যাক্টর, তো এমন একজন মানুষের সামনে আমার অ্যাক্টিংটাকে আমি ওই লেভেলে করতে পারবো কিনা, ওই জিনিসটা নিয়ে আমার একটু টেক্কা দেওয়া যে ব্যাপারটা, তো সমানে সমান, হ্যাঁ, মানে দেখতে যেন খারাপ ভালো লাগে, হ্যাঁ, তো ওটা নিয়ে আমার একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে ঘাড় ব্যথা করতেছিল, তো তারপরে আমি না দেখছি যে ডায়লগ ভুলে গেছি, বুঝছো, আমি কিন্তু স্ক্রিপ্ট মুখস্থ করে গেছি। পরে ওখানে যাওয়ার পরে দেখি আমার স্ক্রিপ্ট কিছু মুখস্থ নাই। পরে সে বলে আরে তোমাকে না বলছি তুমি স্ক্রিপ্ট মুখস্থ করবা, তোমার তো স্ক্রিপ্ট মুখস্থ ছিল, তুমি ভুলে গেলে কি করে? পরে তো সেটের মধ্যে একটা মুভি সেটে 100-150 মানুষ থাকে ব্যাকে, আমি তো বলতে পারতেছি না যে আমি যে মুখস্থ করে টেনশনে ভুলে গেছি। পরে ভাইয়া মনে হয় বুঝতে পারছে, বলছে না হয়ে যাবে, চলো প্র্যাকটিস করি। তারপর বাকিটা হয়ে গেল। হ্যাঁ, হি ওয়াজ ভেরি সাপোর্টিভ। ও দ্যাটস গুড। আচ্ছা, নায়িকা শুনতে কেমন লাগে? আমার এই মুহূর্তে নায়িকা শুনতে সবথেকে ভালো লাগে। ভালো লাগছে? ও দ্যাটস গুড। একটু কি লজ্জা লাগছে? লজ্জা লাগছে না, বাট হ্যাঁ মনে হয়, মানে আই ফিলিং সামথিং, বাট বলতে পারবো না যে কি এটা কি লজ্জা নাকি কোনো কিছু, বাট আই ফিলিং সামথিং, বাট আই ক্যান সেন্স ইট। না, খুব স্বাভাবিক যে একটু অন্য পরিচয়, এবং সব সময় এক পরিচয়ে তুমি পরিচিত, একভাবে তোমাকে আমরা দেখেছি, এখন ভিন্নভাবে দেখছি। এখন থেকে কি নিয়মিত তাহলে অ্যাক্টিংটা করা হবে বা বড় পর্দায় কাজ করা হবে? আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে। আমি মনে হয় আমার লাস্ট যখন মিস ইউনিভার্সের ইন্টারভিউ তোমার সাথে এসেছিলাম, তখন বলেছিলাম যে আমি অ্যাক্টিং কন্টিনিউ করব, এবং এখনো একই কথাই বলছি। ওকে, যদি এমন হয় যে আইটেম সং করতে হয় তাহলে কি করবে? অবশ্যই করব। ও ওয়াও, কোনো না নেই কিন্তু এখানে। অবশ্যই করব। আইটেম সং এর অফার এসেছিল আমার, বাট আমি আইটেম সং এখন করতে চাই না। আমার কাছে মনে হয় আরো ভালো কিছু মুভি করি, দর্শকদেরকে ভালো কাজ কিছু উপহার দেই, তারপর আইটেম সং করব। ওকে, আইটেম হতে হলে আইটেম ওয়ার্ডটা লাইক ইউ নো এক্স্যাক্টলি ওই জায়গায় যেতে হবে। না, তোমার বডি স্ট্রাকচারে তো সেটা আছে, এখন শুধু ডান্সটা হচ্ছে ব্যাপার। যে হ্যাঁ, বাট আইটেম সং একটা নায়িকাকে দেখতে যে মজাটা লাগে, ওটা কিন্তু হঠাৎ করে একটা মডেলিং ক্যারিয়ার থেকে গিয়ে করলে কিন্তু ভালো লাগবে না। তো ওই জিনিসটাকে আগে নিজের মধ্যে ডিপে এনে তারপর করতে হবে। প্রথম সিনেমা মেগাস্টার শাকিব খানের সাথে, এরপর তুমি কার কার সাথে অভিনয় করতে চাও? আমি সব সময় বলেছি আমার চঞ্চল ভাইয়ের সাথে অ্যাক্টিং করবার অনেক ইচ্ছা। ওনাকে আমার ভীষণ ভালো লাগে, আমার কাছে মনে হয় হি ইজ এ গ্রেট অ্যাক্টর। এবং অবশ্যই রাজ ভাই আছে, সিয়াম আছে, শুভ ভাই আছে, নিশো ভাই আছে, মোশাররফ ভাই, হ্যাঁ মোশাররফ ভাই আছে। মোশাররফ ভাইয়ের সাথে অ্যাক্টিং করতে যাওয়ার জন্য আমার মনে হয় আরো আমার অনেক স্কিলড হতে হবে, তো ওটার জন্য আমি এখনো রেডি না, বাট অফকোর্স মানে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা ব্যাপার, তুমি থাকে না যে কতগুলো উইশ করলে, আমার কাছে খুব ভালো লাগছে, এরকম তুমি ভেবেছো যে তুমি চঞ্চল ভাইয়ের সাথে অ্যাক্টিং করতে চাও, শরীফুল রাজ, শ্যাম ভাইয়া, আর অনেকের নাম এখানে আসলে এলো। যদি এমন হয় যে তোমাকে উপস্থাপনা করতে বলা হয়, তাহলে তুমি কি করবে? আমার উপস্থাপনা করবার একদমই ইচ্ছা নাই, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। না, আমি একদম ওরি হচ্ছি না। আমার অনেকগুলি টাইটেল আছে, আর উপস্থাপিকা হতে চাই না, থ্যাংক ইউ। এখন তো সব নায়িকারাই উপস্থাপক, বড় বড় শো মানে হচ্ছে নায়িকারা হোস্ট করবে। না, আই ডোন্ট থিংক আমি এটা করবো, আমার ভালো লাগে না। আচ্ছা, তাই কেন? আমি জানি না, আমার সবসময় খুব প্রেশার ফিল হয় ইন্টারভিউর মধ্যে। ইভেন আমাকে তুমি জানো পৃথিবীর সবথেকে টাফেস্ট জব লাইভ ক্যামেরায় যারা কথা বলে ইন্টারভিউ, ভীষণ কঠিন। ইট ইজ দ্য টাফেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড।
তো এমন একটা কাজ তুমি কেন আমাকে বলতেছো যে am I interested? No, I'm not interested. তুমি আসলে কি ধরনের ক্যারেক্টার করতে চাও? যদিও বলছিলে যে হ্যাঁ গ্ল্যামার থেকে বের হয়ে এসে একটু বাইরের অন্য কিছু, যেখানে কোনো গ্ল্যামারাস কিছু নেই, বাট তারপরেও থাকে না নিজের একটা ড্রিম থাকে যে আমি এই ধরনের ক্যারেক্টার করতে চাই বা এই ধরনের চরিত্র হলে আমার জন্য খুব ভালো হয়। আমার যেমন একটা ক্যারেক্টার করবার খুব ইচ্ছা আছে, কি সেটা? লাইক আমরা বাঙালি মেয়েরা হ্যাঁ। যে একটা কটন শাড়ি পরি না, হ্যাঁ লাইক খুব একটা লাইক আমরা দেখি না, লাইক পাশে একটা ভাবি বা কেউ একজন খুব সুন্দর কটন শাড়ি পরে। হ্যাঁ। যেমন আমার স্কুলে একটা ইংলিশ টিচার ছিল, উনি এভরিডে এত সুন্দর করে কটন শাড়ি পরতো, এভরিডে ভাঁজ হয়ে থাকতো না? হ্যাঁ, ভাঁজ হয়ে থাকতো পুরা সবকিছু, লাইক নিউজ প্রেজেন্টার যাওয়া হয় ওরকম করে কাপড় পরতো। তো আমি ওনাকে দেখে সবসময় চিন্তা করতাম, আচ্ছা হাউ শি ম্যানেজ, মানে আমি ছোট ছিলাম, স্কুলে প্রাইমারি স্কুলে ছিল, বাট হাউ শি ম্যানেজ। তো ওই জায়গা থেকে ওই সময় থেকেই আমি রিয়েলাইজ করেছি যে কটন শাড়ির উপর বা আমাদের বাঙালি যে একটা স্লিভলেস ব্লাউজ বা একটু সুন্দর করে শাড়িটা পরা, একটু টিপ পরা, চুড়ি পরা, কাচের চুড়ি পরা, আর লাইক আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ওনার লেখায় যে লিখে রাখতো লাউয়ের মতো হাত, ঠিক আছে, তারপর কোমরের যে এক্সপ্রেশন, যে উনি যেভাবে লিখতো, হ্যাঁ বর্ণনা দিত, চুলের নারীর সৌন্দর্য তো অন্যরকম। হ্যাঁ, নারীর সৌন্দর্য যে একটা লিখে এত সুন্দর করে বলা যায়, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা গল্পগুলি পড়লে কিন্তু বোঝা যায়। তো ওরকম একটা ক্যারেক্টার আমি করতে চাই, যেটাতে মানে একটা মেয়েকে মানুষ দেখতে পাবে। ও দারুণ দারুণ দারুণ। আমার মনে হয় যে যারা এই মুহূর্তে ইন্টারভিউটা দেখছেন, অনেক যারা ডিরেক্টর রয়েছেন তারা হয়তো এমনভাবে ভাববেন যে মিথিলাকে একটু ডিফারেন্ট ভাবে সুতির শাড়িতে আমার মনে হচ্ছে না আমি মিথিলাকে কখনো দেখেছি, হ্যাঁ এইরকম ভাবে দেখিনি, ওভাবে না, হ্যাঁ এইভাবে কখনো দেখিনি। ট্রু। ঈদের গল্প শুনতে চাই আমি, যে তানজিয়া যেমন মিথিলা কি রান্না করতে জানে? রান্না করতে আমি জানি, বাট রান্না তো ওভাবে করা হয় না। আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, আমরা শুটিং এর আগেই বলছিলাম যে এই কাজ সেই কাজ, তো রান্না আসলে করতে চাইলেও করা হয় না, আর আমি রান্না করতে পছন্দও করি না। আচ্ছা, মায়ের হাতের কোন রান্না ছাড়া তোমার ঈদ উদযাপন হয় না? আমি খিচুড়ি, দেন পায়েস, অবশ্যই গরুর মাংস। ও ওয়াও। তো তুমি কি ভাত খাও? আমি ভাত খাই। আচ্ছা, কেন মানুষ বলে আমি ভাত খাই না? আমি ভাত না খেলে আমি মারা যাব। তুমি কি টিপিক্যাল বাঙালি? তোমাকে দেখলে কিন্তু সেটা মনে হয় না। আমি খাবারের ব্যাপারে আমি একদম টিপিক্যাল বাঙালি, মানে একদম মাছে ভাতে বাঙালি একদম। ও দারুণ ব্যাপার। তাহলে দেশের বাইরে গেলে লোকাল ফুড খেতে প্রবলেম হয় নাকি হয় না? না, আমার সেটা প্রবলেম হয় না। বাইরে গেলে মানে সবই খেতে পারি, কিন্তু আমার বাংলা খাবার না খেলে আমার অনেক সাফোকেশন লাগে, মানে ব্রেন কাজ করে না। আমার যেটা হয় ভাত না খেলে আমার ব্রেন কাজ করে না। ভাত না খেলে আমার অনেক ভাত খেতে হবে, মাছ খেতে হবে, মাংস না হলেও চলবে। হ্যাঁ, মাংস না হলেও চলবে, হ্যাঁ, বাট মাছ খেতে হবে আমার। আমি তোমার সাথে এই জায়গাটাতে একটা মাছ খেতে হবে, ভাত আর মাছ আমার খেতে হবে, না হলে আমার না হলে আমার মনে হয় কি জানি খাইনি। এবার একটু খুব পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করব। মিথিলাকে নিয়ে সবার অনেক আগ্রহের জায়গা রয়েছে। মিথিলার প্রেম ভালোবাসা কার সঙ্গে? এই মুহূর্তে তো আগুনের সাথে। এটা তো অন স্ক্রিন, অফ স্ক্রিনের কথা আমি জানতে চেয়েছি। না, এখন আপাতত অন স্ক্রিন নিয়ে কথা বলি, যেহেতু রকস্টারের প্রমোশনে এসেছি, তো এখন অন স্ক্রিন লাভ নিয়ে কথা বলাটাই বেটার, আই থিংক। সে কিন্তু খুব টেকনিক্যালি পাশ কাটিয়ে গেল দর্শক, তার মানে অবশ্যই অফ স্ক্রিনে কেউ রয়েছে যে তাকে ভীষণ ভালোবাসে। তুমি তাহলে প্রেম নিয়ে তোমার মানে মন্তব্য কি, বা তুমি কি ভাবো প্রেম নিয়ে? আসলে প্রেম কেমন তোমার কাছে? আমার কাছে প্রেমটার থেকে বড় মানে প্রেম আর ভালোবাসার মধ্যে তুমি বলো, আমি মানে আই উইল গো ফর লাভ। আমার কাছে প্রেমটা এত ম্যাটার করে না, প্রেমটা তো আসে যায়। আমার কাছে ভালোবাসা সামথিং সাস্টেনেবল, এবং একজন মানুষের সাথে থাকা, তার পুরাটা জানা, পুরো জিনিসটা শেয়ার করা, এই জিনিসগুলি আমার কাছে মোর ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, মানে একটা মানুষের সাথে জাস্ট গেল আসলো, কিছু থাকলো না, ঝগড়া হয়ে গেল, ঠিক আছে, দুজনের চেহারা দেখলাম না, আমার কাছে না এমন রিলেশনশিপ ভালো লাগে না। এবং আমার যত সম্পর্কই ছিল সবকিছুই অনেক লম্বা টাইম ধরে, এবং আমার ফ্রেন্ডশিপ বলো বা আমার কাজের মানুষের সাথে সম্পর্ক বলো, আমার সবার সাথে আমি খেয়াল করে দেখছি যে সবার সাথে না অনেক লম্বা টাইমের সম্পর্ক। তো এই ঝগড়া যার সাথে হবে তার সাথে আমি মিশি না, যাকে আমার মনে হয় যে না আমি ওর সাথে কোপ আপ করতে পারবো না, আমি তার সঙ্গেও মিশি না। যাকে আমার মনে হয় ঠিক আছে ও আমার সাথে ওর যাবে, বা ও আমার মাইন্ডসেট, তো ওরকম মানুষের সাথে আমি মিশি, কারণ আমার না বেশি কমপ্লিকেটেড মানুষ ভালো লাগে না।
দ্যাটস গুড। যাই হোক, এই যে এত দূর এগিয়ে যাওয়া, ইন্টারন্যাশনালি নিজেকে আসলে প্রমোট করা, দেশের প্রতিনিধিত্ব করা, এই সব কিছু তুমি নিজে নিজে করেছো। পরিবারের সাপোর্ট তুমি কতটা পেয়েছো ছোটবেলা থেকে, নাকি না কখনো পাওনি? পরিবারের সাপোর্ট বলতে আমার আব্বু যখন বেঁচে ছিল, এখন বেঁচে নাই, তার প্রতি শ্রদ্ধা। তখনই আমার আব্বু আমাদেরকে লাইক আমাকে আমার বড় বোনকে দুজনকেই এমন ভাবে বড় করেছে, কখনো না আমাদেরকে মেয়ে বলে ঘরে আটকে রাখেনি যে না তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, সেটা করতে পারবা না। তো ছোটবেলা থেকেই আমি এবং আমার বোন আমরা দুজনে না খুব আউটগোয়িং ছিলাম। ওই মাথায় ওই জিনিসটা ছিল না যে না তুমি মেয়ে মানুষ এই জন্য কিছু করতে পারবে না। ইউজুয়ালি একটা ফ্যামিলিতে যদি বাবা বা বড় ভাই এমন হয়, তখনই কিন্তু ওই ঘরের মেয়েরা, মা হতে পারে, বোন হতে পারে, তখনই কিন্তু ওরা নিজেদেরকে না আটকে ফেলে যে না আমি এই কাজ করতে পারবো না, আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো না, পড়াশোনা করতে পারবো না, যেটা অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া। অনেক ধরনের জিনিস আছে যে অনেক, যেমন মফস্বল শহরে আছে না, মেয়ে মানুষ কর্পোরেট জব করে, ভালো বিয়েই হবে না, এ ধরনের জিনিস আছে। কিন্তু অনেক মেয়ে অনেক শিক্ষিত হলেও অনেক সময় আছে মানুষ ভয় পায় যে না এত শিক্ষিত মেয়ে তো বিয়ে করা যাবে না, এ ধরনের জিনিস আছে। এবং আমি সবার কথা বলতেছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে এটা আছে। মেবি এটা শুনতে খারাপ লাগতে পারে মানুষের, বাট এটা আমাদের সোসাইটি। তো এমন জায়গা থেকে আমার বাবা, আমরা মফস্বলে বড় হয়েছি, মাগুরা জেলায়, মানে আমার লম্বা টাইম ওখানে গেছে, লাইক 14-15 বছর। তো ওখানে আমার বাবা আমাদেরকে আসলে ব্রট আপ ওভাবে করেছে যে যেখানে আমাদেরকে কখনো চিন্তা করতে হয়নি যে না আমি মেয়ে মানুষ, আমার এখানে বাধা আছে। তো ওটা আমাকে অনেক হেল্প করেছে আমার ফাউন্ডেশনে যখন আমি ছোট ছিলাম। একদম শেষে রয়েছে শেষ প্রশ্ন। এখন তো অনেক এনজয় করছো যে প্রথম সিনেমা রিলিজ হয়ে গেছে, মানুষ খুব বাহবা দিচ্ছে, ভালোবাসছে, অনেক ভালোবাসা পাচ্ছ। যদি একটু কিছুদিন আগের কথা বলি, যে রিলিজ হবার আগের যে মুহূর্ত বা আগের কয়েকটা দিন, অনেক টেনশন কাজ করেছে নিশ্চয়ই। শাকিব খানের তো রেগুলার মুভি রিলিজ হতে হতে উনি এত দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন যে ওনার এটাতে কিছু আর খুব একটা টেনশন হয় বলে আমার ধারণা নেই। তাও হয়, ওনার টেনশন বেশি হয়। হ্যাঁ, ওই জায়গাটা ধরে রাখার একটা ব্যাপার আছে। ওনার টেনশন বেশি হয়, আমি দেখেছি। তো তুমি তোমার টেনশনটা কিভাবে কোপ আপ করেছো? সাকিব ভাইয়ের টেনশন আরো বেশি হয়, ওনার তো জায়গাটা ধরে রাখতে হবে, উনি নাম্বার 1 হিরো। এক্স্যাক্টলি। তো ওনার প্রেশারটা কিন্তু অনেক বেশি থাকে, ফ্যানদের এক্সপেকটেশন থাকে। আমার জায়গা থেকে আমি যেটা বলবো, আমার টেনশন এখনো যায়নি। আমি দেখতে চাই মানুষ এখনো, সবে তো শুরু হলো, কি বলে মানুষ, কি বলে মানুষ, আমাকে চায় কিনা, ডিরেক্টরসরা আমাকে চায় কিনা, আমি ক্যারেক্টারটাকে ঠিক করে পোর্ট্রে করতে পারবো। তো ওই জায়গাটা থেকে আমার এখনো দেখবার অনেক বাকি আছে। তো দেখি, হোপফুলি ভালো কিছুই হবে, বাট ডেফিনেটলি অনেক টেনশন আছে। দ্যাটস গ্রেট, হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড অনেক অনেক শুভকামনা রইল। মানে আমি কি বলবো, আমার ধারণা তুমি অনেক অনেক ভালো করবে। তো অনেক ভালো থাকো, ঈদ মোবারক। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদেরকে উদ্দেশ্যে যদি বলি, সবাইকে ঈদ মোবারক। আমি তানজিয়া জামান মিথিলা, আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন। আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি রকস্টার মুভি দেখতে আসবার জন্য। এটা খুব সুন্দর একটা মুভি, ইট ইজ অ্যাবাউট লাইফ। ভালোবাসা, দুঃখ, কষ্ট, আপস অ্যান্ড ডাউন সব কিছু আছে, রিলেশনশিপ আছে। প্লিজ সবাই আসবেন সিনেমা হলে মুভি দেখতে, তাহলে সিনেমা হল বড় হবে, সিনেমা হলের জায়গাটা বড় হবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আরও একবার আমি বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হলো আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন। আর দেখছিলেন মেরিল সিরাম সোববার নিবেদিত তারকার আড্ডা। দেখা হচ্ছে আবারও জিটিভির পর্দায়।